সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ডিসেম্বর থেকে জুনেই হবে ভোট, নিক্কেই সম্মেলনে প্রধান উপদেষ্টা। এশিয়ার পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতায় রূপান্তরের আহ্বান। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে দেশের শান্তিরক্ষীদের সম্মান জানাতে নানা আয়োজন। ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেটেও বিভিন্ন কর্মসূচি। পাচারের অর্থ ফেরত আনার উদ্যোগ, বাজেটে থাকছে বিশেষ কর্মকৌশল। ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। সরকারের ভাবনা বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ রাখার পরামর্শ। বাংলাদেশে নতুন আতঙ্ক বজ্রপাত। প্রতি বছর কেড়ে নিচ্ছে প্রায় ৩০০ প্রাণ। পরিবেশ বিপর্যয় ও বনভূমি কমে যাওয়াই কারণ বলছেন বিশেষজ্ঞরা। জনসচেতনতা বাড়ানোর পরামর্শ। এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হওয়ার অপেক্ষায় মিনা। ৪ জুন শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আগেভাগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। সকালের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বিচার, সংস্কার ও নির্বাচন এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে, আর ভালোভাবে সংস্কার করতে হলে ডিসেম্বরের পরে আরও ৬ মাস দরকার হবে সরকারের। এ সময় কোনো রাজনৈতিক অভিলাষ নেই উল্লেখ করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চান বলেও জানান ডক্টর ইউনূস। এর আগে স্থানীয় সময় সকাল ৯টায় সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় অসহিষ্ণু বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক বিষয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে দক্ষিণ এশিয়ায় অব্যাহত শান্তি, স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এশীয় নেতাদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Reform is one agenda for us. Next one is trial the people who are perpetrators of all crimes in this country. So we have a international criminal tribunal to try all criminals. So this is number 2. Number 3 is election, finally the election. So we have been explained to people the election will be held between end of this year in December or maximum of June next year. This period election will be held. But some politicians say, why we should do the December, which is the advice. It all depends how much reform we have done. We don't want to leave the country in the old institutions remaining the way it is. So we want to make sure we do that. So we say December, if we can, in a hurry, we did some reform, other reforms can wait, we'll do it December. জাপানে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। নিক্কেই সম্মেলনের এবারের প্রতিপাদ্য বিষয় ফিউচার ফর এশিয়া, অর্থাৎ এশিয়ার ভবিষ্যৎ। কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা উদ্বোধনী সেশনে অংশ নেওয়ার পর তার পুরো সেশন আসলে বাংলাদেশ বিষয়ে হয়ে ওঠে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার বিষয়বস্তু এবং দক্ষিণ এশিয়াকে ছাপিয়ে বাংলাদেশই ছিল হচ্ছে আজকের নিক্কেই ফোরামের মূল বিষয়বস্তু। সেটি হচ্ছে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা তার বক্তব্যে প্রথমে এশিয়ার দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতা বৃদ্ধিতে, বাণিজ্য বিনিয়োগ এবং শান্তিপূর্ণ এশিয়ার জন্য কি ধরনের আমাদের করণীয় রয়েছে এশিয়ার লিডারগুলোকে, নেতাগুলোকে তিনি সেটার আহ্বান জানিয়েছেন। এর পরেই মূলত হচ্ছে যে তিনি একটি প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন, যেটি পুরোটাই ছিল বাংলাদেশ বিষয়ে। সেখানে তিনি স্পষ্ট করেছেন ডক্টর ইউনূস প্রথমবারের মতো একেবারে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশের নির্বাচন, বিচার এবং সংস্কার নিয়ে। তিনি বলছেন যে তিনি কোনো রাজনীতিবিদ নন, তার রাজনৈতিক কোনো অভিলাষ নেই। তিনি বাংলাদেশের নির্বাচিত
নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি অপেক্ষা করছেন বলে তিনি একটি প্রশ্ন উত্তর পর্বে অংশ নিয়ে ওই সেশনে তিনি জানিয়েছেন। একই সঙ্গে সেখানে তিনি এক প্রশ্নের জবাবে বলেছেন যে বাংলাদেশের একটি মাত্র রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে অথবা তারা ডিসেম্বরে নির্বাচন দাবি করছে, এবং সেটির পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে ডিসেম্বরে নির্বাচন করতে গেলে সংস্কার করতে হবে তাড়াহুড়া করে, এবং যদি আরেকটু ভালোভাবে সংস্কার করতে হয় সেই জন্য আসলে সময় লাগবে আরও 6 মাস। তিনি সে বিষয়টি বলেছেন। অর্থাৎ তিনি প্রতিবার যে কথাটা বলেন যে ডিসেম্বর অথবা সামনের বছর জুনে নির্বাচন হবে, তিনি আজকে নিশ্চয়ই ফোরামে অংশ নিয়ে প্রশ্ন উত্তর পর্বে কিন্তু সেই কথাটিই বলেছেন। নতুনভাবে তিনি আজকে একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে একটি দল ডিসেম্বরের জন্য তাড়াহুড়া করছে, কিন্তু সংস্কার করতে গেলে আরও ভালোভাবে সংস্কার করতে গেলে 6 মাস সময় লাগবে, আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে গেলে সংস্কার হবে তাড়াহুড়া করে। তিনি এই বিষয়গুলো কিন্তু আজকে বলেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে বিচার, বাংলাদেশের নির্বাচন এবং হচ্ছে যে সংস্কার, এই তিনটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। অন্তর্বর্তী সরকার এই তিনটিকে ধরেই মূলত তারা হচ্ছে দায়িত্ব পালন করছেন এবং তাদের কর্মপরিকল্পনা সাজিয়েছেন। এবং তখন এই প্রশ্নোত্তর পর্ব যিনি পরিচালনা করছিলেন তিনি এক প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চেয়েছেন যে তিনি ভবিষ্যতে রাজনীতি করবেন কিনা, তার রাজনৈতিক কোনো অভিলাষ আছে কিনা। স্পষ্টভাবে ডক্টর ইউনূস জানিয়েছেন তিনি আসলে রাজনীতিবিদ নন, এবং তিনি স্পষ্টত বলেছেন যে তার রাজনীতি নিয়ে কোনো আগ্রহ নেই। মূলত তিনি বিচার এবং সংস্কার যৌক্তিক পর্যায়ে নিয়েই বাংলা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন। আজকে সারাদিন তার অনেকগুলো সেশন রয়েছে, আগামীকাল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। এই ছিল আমার কাছে নিক্কেই ফোরামের সর্বশেষ খবর। প্রধান উপদেষ্টার জাপান সফরের সবশেষ জানতে সরাসরি ছিলাম জাপানে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাজধানীর তেজগাঁওয়ে ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী আয়োজিত এই আয়োজনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধিও। ভোরে পুরাতন বিমানবন্দর থেকে যাত্রা করে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘুরে শেষ হয় পিসকিপার রান। 4 বাহিনীর সদস্যরা ছাড়াও যোগ দিয়েছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে চট্টগ্রামেও ছিল বিভিন্ন আয়োজন। সকালে দিবসটি উপলক্ষে চট্টগ্রামের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে বেলুন কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক ও এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং অবদানের কথা উল্লেখ করে ভাষণ প্রদান করেন তিনি। তবে বৃষ্টির কারণে এবার পিসকিপার্স ডে রান অনুষ্ঠিত হয়নি। আসছে বাজেটে পাচার করা অর্থ ফেরাতে বিশেষ কর্মকৌশল জানাতে চান অর্থ উপদেষ্টা। বন্ধ করতে চান অর্থ পাচারের পথ। একে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এই উদ্যোগ বাস্তবায়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার পরামর্শও তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। চেষ্টা করবো টাকা যদি আমি উদ্ধার করে দিতাম, আমার তো IMF-ই লাগতো না, ওয়ার্ল্ড ব্যাংকে লাগতো না। 2.3 বিলিয়ন 1.2 হতো, একজনের কাছে তো 1 লক্ষ কোটি টাকা 2 লক্ষ কোটি টাকা আছে। 2009 থেকে 2023 হাসিনা সরকারের এই 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে 234 বিলিয়ন বা 23,400 কোটি ডলার পাচার হয়েছে। গেল ডিসেম্বরে এমন তথ্য জানায় অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যা ফেরাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থা। এবার এই পাচার করা টাকা দেশে ফেরাতে আসছে 2025-26 অর্থ বছরের বাজেটে বিশেষ গুরুত্ব দিতে চান অর্থ উপদেষ্টা। বন্ধ করতে চান অর্থ পাচারের পথও। ঠাকুরের প্রথম হলো যে ব্যাংকিং সেক্টর বা ট্রেড সেক্টরে ওভার আন্ডার ইনভেস্টটা করতে দেবো না। সেকেন্ড হলো একবার যদি করেন এই যে এদের অ্যাকাউন্ট ফ্রিজ হবে, এই হবে। এখন তো দেখতে পাচ্ছেন যাদের অ্যাকাউন্ট ফ্রিজ তখন কান্নাকাটি করতেছে না লোকজন। বিজনেস অ্যাকাউন্ট ফ্রিজ করে না, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে অনেকে অ্যাটলিস্ট ওরা ভাবে যে আগের মতো একেবারে আরাম করে বেড়াবো, সেটা হবে না। সরকারের এমন ভাবনাকে স্বাগত জানিয়ে এই উদ্যোগ বাস্তবায়নে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। শেষের বিচারে ওগুলোকে আইনি লড়াইয়ে যেতে হবে এবং তারপরে ওইটাকে লিকুইডেট করে সেই টাকা দেশে ফেরত আনা। সো এইগুলোর জন্য যে ধরনের ফরেন্সিক ইনভেস্টিগেশন দরকার, যারা নাকি এইসব অ্যাসেট রিকভারি কোম্পানি আছে তাদের জন্য
অর্থায়ন বাজেটে রাখলে ভালো হবে। অর্থ পাচারের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিতেও বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ আর্থিক খাত সংশ্লিষ্টদের। আমাদের বার্ষিক কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। ভোর পর্যন্ত অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার জানে আলম সাদিফ জানান, চকসূত্রাপুর কসাইপাড়া কলোনির প্রায় 2 কিলোমিটার এলাকা ঘেরাও করে অন্তত 100 বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে 3000 বোতল বাংলা চোলাই মদ, 150 গ্রাম হেরোইন, 15 কেজি গাঁজা, 30টি দেশীয় অস্ত্র ও অন্তত নগদ 1 লাখ টাকা উদ্ধার করা হয়। পরে এক নারী কিশোর গ্যাংয়ের 4 সদস্য সহ 10 জনকে গ্রেফতার করে সেনাবাহিনী। রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে প্রায় 70,000 কেজি সরকারি চাল সহ বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী জব্দ করেছে যৌথ বাহিনী। বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ডেমরার আমলিয়া মডেল টাউনের একটি গুদামে অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করা হয়। সামগ্রিক মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 50 কেজি ওজনের প্রায় 1350 চালের বস্তা, 507 বস্তা আটা, 17 বস্তা ডাল, 150 লিটার সয়াবিন তেল। এ সময় গুদামের 3 কর্মচারীকে আটক করা হয়। এসব সামগ্রী পরিবহনের কাজে ব্যবহৃত 5টি ট্রাকও জব্দ করে যৌথ বাহিনী। পরে জব্দকৃত মালামাল ও আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। তীব্র তাপপ্রবাহ ছাপিয়ে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও আতঙ্ক কাটেনি বজ্রপাতের। আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ মন্ত্রণালয় ও ডিজাস্টার ফোরামের তথ্য বলছে, প্রতি বছর এপ্রিল থেকে জুলাই মাসে বজ্রপাতের ঘটনা ঘটে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের ক্ষতি কমাতে প্রধান ভূমিকা রাখতে পারে জনসচেতনতা। সেই সঙ্গে বজ্রপাত মোকাবিলায় সারা দেশের দুর্যোগপ্রবণ এলাকায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিরও পরামর্শ তাদের। সাইফুল রুদ্রের রিপোর্ট। আবহাওয়ার ধরন অনুযায়ী এপ্রিল, মে, জুন ও জুলাইকে বজ্রপাত প্রবণ মাস হিসেবে চিহ্নিত করে আবহাওয়া অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বড় আবাদে এই 4 মাস বিপুল সংখ্যক মানুষ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়ে হাওর সহ অন্যান্য এলাকায় কৃষিকাজ করেন। আবহাওয়া অফিস বলছে, দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে আগাম বার্তা পাঠানো হয়। তবে প্রশ্ন হলো, অনেকের অক্ষর জ্ঞান না থাকায় মুঠোফোনে পাঠানো খুদে বার্তা মাঠে কাজ করা কৃষকদের জন্য কতটা কার্যকর। আমাদের এখন মডেল আপডেট হয়েছে বলে আমরা অ্যালার্ট মেসেজ দিতে পারছি, এজন্য দিচ্ছি। বজ্রপাত হচ্ছে বা মানে হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনার এমার্জেন্সি না হলে আপনি ঘরের বাইরে যাবেন না। এবং একটা ঘরে যদি অবস্থান করেন, যদি দেখেন যে লাইটিনিং অনেক হচ্ছে, তখন এক ঘরে সবাই জড়ো হয়ে একটা রুমে না থাকে একটু বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ ওখানে তো একটা কারেন্টের সিস্টেম, মানুষ বেশি থাকলে ওখানে এই জন্য একটু বিচ্ছিন্ন ফাঁকা হয়ে থাকার সব অবস্থা। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ডিজাস্টার ফোরামের তথ্য বলছে, দেশে প্রতি বছর বজ্রপাতে মৃতের সংখ্যা গড়ে 296 জন। এর মধ্যে 70% কৃষক। সংস্থাটির হিসাবে 2010 থেকে 2024 সাল পর্যন্ত 14 বছরে বজ্রপাতে মারা গেছে 4157 জন। পরিবেশ বিপর্যয় ও বনভূমি কমে যাওয়ায় বজ্রপাতের ঝুঁকি বাড়ছে বলে মনে করছে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। সচেতনতা বাড়াতে প্রচারণার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছেন তারা। গ্রামাঞ্চলে কৃষকেরই বেশি ক্ষতি হচ্ছে ওইখানে, তো সেখানে হচ্ছে তাদেরকে ব্যাপক প্রচার সবসময় চালাতে হবে। বজ্রপাত নিরোধক এটা দেখা যেত, কিন্তু এখন আপনার সব জায়গায় দেখা যায় না। এটিকে তো বাধ্যতামূলক করা প্রয়োজন। সব জায়গাতেই কেন্দ্রটা আছে, সব জায়গায় বিল্ডিং আছে, অনেক ইকুইপমেন্টসও আছে, ফার্নিচার্স আছে। শুধু লোকবল কিছু দিয়ে সেই দুর্যোগ ব্যবস্থাপনা যে সতর্কীকরণের কেন্দ্র, যেটা ডিএমআইসি সেন্টার, সেটিকে আরও শক্তিশালী করলে আমি আশাবাদী যে এর মাধ্যমে আমরা বজ্রপাত নিয়েও যেমন ঝুঁকি নিরসনে অন্যান্য দুর্যোগের ঝুঁকি কমাতে পারি, মানুষকে বোঝাতে পারি। 2010 সালে বজ্রপাতে মারা যায় 123 জন, 2020 সালে 381 জন, যা 3 গুণেরও বেশি। 2024 সালেও এই সংখ্যা দাঁড়ায় 3 গুণের কাছাকাছি। এরই মধ্যে দেশের সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকা সুনামগঞ্জের বিভিন্ন স্থানে হতাহত কমাতে বসানো হয়েছে একাধিক বজ্র নিরোধক লাইটনিং অ্যারেস্টার। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ঝড় বৃষ্টিপ্রবণ মাস হিসেবে ধরা হয় মে জুনকে। সবশেষ বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে বেশিরভাগই ছিল এই সময়। এবারও একই সংখ্যার ইঙ্গিত দিয়ে বিশ্লেষকরা বলছেন, এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে উপকূলের বাসিন্দারা। দুর্যোগ ব্যবস্থাপনায় নিতে থাকলেও তার যথাযথ প্রয়োগ নেই বলেও মন্তব্য তাদের।
সিডরের ভয়াবহতা মনে আছে নিশ্চয়ই। দেশের ইতিহাসের অন্যতম প্রলয়ঙ্কারী এ ঝড় আজও দাগ কেটে আছে উপকূলবাসীর মনে। ক্ষত বয়ে বেড়াচ্ছেন বাসিন্দারা। ভোলা সাইক্লোন থেকে শুরু করে সবশেষ রিমাল পর্যন্ত সবগুলো প্রাকৃতিক প্রলয় লণ্ডভণ্ড করেছে সংশ্লিষ্ট এলাকার জনজীবন। এসবের ক্ষত না শুকাতেই শঙ্কার কালো মেঘ ভর করেছে উপকূলবাসীর উপর। কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ মনে করছেন, খুব সম্প্রতি দেশের দিকে ধেয়ে আসতে পারে দুটি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় দুটির নাম হবে শক্তি ও মন্থা। তবে এদের একটির উৎপত্তি আরব সাগরে আর অন্যটির বঙ্গোপসাগরে। যদিও ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা যে সম্ভাবনা দেখছি তাতে এটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বা একেবারে নাই বললেই চলে। এই সিস্টেমটা সর্বোচ্চ মৌসুমী নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর মাধ্যমে বাংলাদেশের উপরে এটির প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। গণমাধ্যমের তথ্য বলছে, গেল 6 বছরে ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন প্রায় 70 জন। সরকারের নীতিমালাকে কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারলেই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের এখনো প্রায় 7,000 সাইক্লোন শেল্টারের প্রয়োজন রয়েছে। নীতিমালার প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি বলবো নীতিমালার প্রয়োগটা অনেক জরুরি। সবশেষ দেশের উপর দিয়ে বয়ে যাওয়া 7টি শক্তিশালী ঘূর্ণিঝড়ের 5টি ছিল মে মাসে। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরা উপকূলে এখনও শুকায়নি ঘূর্ণিঝড় আইলার ক্ষত। বাসিন্দারা বলছেন, ক্ষতিগ্রস্ত বাঁধগুলোর বেশিরভাগ মেরামত করা হয়নি। এছাড়াও রয়েছে সুপেয় পানির তীব্র সংকট। তবে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2009 সালের 25 মে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলার আঘাতে লণ্ডভণ্ড হয় উপকূলীয় এলাকা। 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানে সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলায়। আইলার 16 বছর পরও সুপেয় পানির জন্য মাইলের পর মাইল ছুটতে হচ্ছে এসব এলাকার মানুষকে। টিউবওয়েলের পানিও লবণাক্ত। ঘূর্ণিঝড়ের পর সরকারি বেসরকারি উদ্যোগে কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের কাজ শুরু হলেও এখনও তা বন্ধ। এছাড়া ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধগুলো পুরোপুরি সংস্কার না হওয়ায় এখনও ঝুঁকিতে এ জনপদের মানুষ। হুমকির মুখে চিংড়ি ঘের আর ফসলের ক্ষেত। খাবার পানির কষ্ট, তারপরে রাস্তা বেরিয়ে এখনো পর্যন্ত বাঁধ বন্দিতে মাটি ছুটি দেয়নি। 10 কিলোমিটার পথ হাঁটি যেতে হয় পানি আনতে। খাওয়ার পানির প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, সাইক্লোন সেন্টারও প্রয়োজন। পানি এনে আমাদের ছেলেপিলির খাওয়ালি, ওরগা আমাশা হয়, জ্বর হয়, ডায়রিয়া হয়। ঝুঁকিপূর্ণ বেড়ি বাঁধ মেরামতের আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের। আমরা আশা করছি যে জনগণকে সাথে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি সবাই সহায়তায় আমরা এই যে দুর্যোগ সম্ভাব্য যে দুর্যোগ সেটা অতিক্রম করতে পারবো। যেহেতু 60-70 দশকের বাঁধগুলো আসলে অনেকাংশেই কিছু দুর্বল আছে, তো সেগুলো আসলে পিরিয়ডিক মেইনটেনেন্সের মাধ্যমেই আমরা যে তার সক্ষম অবস্থায় উন্নীত করা যায় সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। উদ্যোগ বা প্রচেষ্টা সেটা থাকবে। আমরা তৈরি আছি, আমাদের পক্ষ থেকে যতটুকু সামর্থ্য আছে তাদের পাশে আমরা সবসময় আছি, থাকবো এবং সে লোককে আমরা কাজ করছি। ঘূর্ণিঝড় আইলার আঘাতে সাতক্ষীরায় 73 জন মানুষ প্রাণ হারান। সময় সংবাদ, সাতক্ষীরা। সকালের সময় আরও থাকছে। ট্রাম্প প্রশাসনের দায়িত্ব থেকে আকস্মিক সরে দাঁড়ানোর ঘোষণা ইলন মাস্কের। অভিবাসন বিলের সমালোচনার একদিন পরেই নিলেন সিদ্ধান্ত, নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ঈদুল আজহার সামনে রেখে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সাতক্ষীরার খামারিরা। তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে চিন্তিত তারা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, কোরবানির হাটের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কাজ করবে 15টি মেডিকেল টিম। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুরবানির ঈদ সামনে রেখে শেষ মুহূর্তে গবাদি পশুর বাড়তি পরিচর্যায় ব্যস্ত খামারিরা। দেশি ও সংকর জাতের পশু হৃষ্টপুষ্ট করছেন সাতক্ষীরার খামারিরা। খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার। তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে হাটে ন্যায্য মূল্য নিয়ে চিন্তিত তারা। অন্যদিকে বেশি দামে পশু কিনে দুশ্চিন্তায় ব্যাপারীরা। খাদ্য খাবার দিয়ে লোকজনের প্রতিদিন 300 টাকা খরচ। আগের বছর লস, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। খাবারের যেভাবে দাম, খাবারের দাম তো কমে না, এদিকে গরুর দাম কমে গেছে আর কি। গরুর খাবারের উপরে যদি একটু সরকার কোনো চিন্তা ভাবনা নেয় তাহলে স্থানীয়ভাবে আমরা অনেক লাভবান হব।
প্রাণী সম্পদ বিভাগ বলছে কুরবানির হাটে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কাজ করবে 15টি মেডিকেল টিম। 9 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এখানে বাজারটাকে পর্যালোচনা করা, বাজারে কোনো সমস্যার সৃষ্টি না করা, এবং এখান থেকে আরেকটা নির্দেশনা আসছে যে ক্যাশলেস ডিজিটাল করে বিক্রয়। বাজার থেকেই একটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু তারা লেনদেন করতে পারে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর সাতক্ষীরায় 1,06,600টি পশু প্রস্তুত আছে। সময় সংবাদ, সাতক্ষীরা। যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোম্পানি টেকসিটি বাংলাদেশ লিমিটেডের সঙ্গে করা চুক্তি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বাতিল করায় বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরা। বাতিল হয়েছে বরাদ্দ পাওয়া তাদের জমিও। এ অবস্থায় কর্তৃপক্ষ জানিয়েছে নতুন করে জমি বরাদ্দের সময় অগ্রাধিকার পাবেন আগের বিনিয়োগকারীরা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। 2017 সালে 12.13 একর জমিতে গড়ে তোলা হয় যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক। পার্কটির ব্যবস্থাপনার দায়িত্ব পায় টেকসিটি বাংলাদেশ লিমিটেড। টেকসিটির সঙ্গে করা ওই চুক্তি গেল মার্চে বাতিল করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। জানানো হয়েছে 31 মে পর্যন্ত কার্যক্রম চালাতে পারবে কোম্পানিটি। বিনিয়োগকারীরা বলছেন টেকসিটির সঙ্গে চুক্তি বাতিল করায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে তাদের জায়গার বরাদ্দ। এতে বড় অঙ্কের লোকসানে পড়েছেন তারা। বাংলাদেশ হাইটেক পার্কের প্রতি অনুরোধ যে ব্যবসা বান্ধব পরিবেশ করে দেওয়ার জন্য ন্যূনতম একটি ভাড়া ঠিক করে এখানে আমাদের সাথে চুক্তিটা সম্পন্ন করা হোক। বাংলাদেশের ভিতরে সেই সম্ভাবনার জায়গাটা বাস্তবে রূপ নেবে এবং সরকার সেটার জন্য প্রয়োজনীয় যা যা করণীয় এটা করবেন। আমাদের ভাড়া যদি 30 টাকা হয়, সেখানে হচ্ছে গিয়ে পার স্কোয়ার ফিটে 4 টাকা পেত গভর্নমেন্ট, বাদ বাকি পেত টেকসিটি। হাইটেক পার্ক অথরিটির সাথে চুক্তিতে যাব, সেই জন্য দীর্ঘদিন থেকে যে দাবিগুলো আমরা করে আসছি যে আমাদের ভাড়া কমানো, বিদ্যুৎ বিলের জটিলতাটা নিরসন। এখন যেহেতু টেকসিটি চলে গেছে, হাইটেক পার্ক আশা রাখি আমাদের সেই স্বাচ্ছন্দ্যের জায়গাটা নিয়ে যাবে। হাইটেক পার্কের সাথে টেকসিটির যে চুক্তি ছিল সেই চুক্তি বাতিল হওয়ার কারণে টেকসিটি এই মাসের 30 তারিখে তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করবে। এই অবস্থায় হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছেন নতুন করে জায়গা বরাদ্দের আবেদন করলে অগ্রাধিকার পাবেন পুরানো বিনিয়োগকারীরা। আমাদের যে বিনিয়োগকারী যারা আছেন তারা তো এখানে আছেনই, তাদেরকেও আবার নতুন করে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে। বর্তমানে পার্কটিতে ব্যবসা পরিচালনা করছে 44টি প্রতিষ্ঠান। সময় সংবাদ, যশোর। শুল্ক বিভাগের লাগাতার কলমবিরতি কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের সৃষ্টি হয়েছে। বন্দরের বিভিন্ন ইয়ার্ডে আটকে আছে 40,000-এর বেশি কন্টেইনার। একই সঙ্গে বার্থিং জটিলতায় 20,000 কন্টেইনার নিয়ে 17টি জাহাজ বন্দরে ভেড়ার অপেক্ষায় রয়েছে। এদিকে আমদানি করা শিল্পের কাঁচামাল আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 53,518 কন্টেইনার ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরে সবশেষ 27 মে 45,377 টিউস কন্টেইনার রয়েছে। পণ্যবাহী যানবাহন চলাচলের সুবিধার্থে বন্দরের ইয়ার্ডে 30% জায়গা খালি রাখতে হয়। বন্দরের সক্ষমতা হলো 50,000 হলে এটা সবশেষ, মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি। এইটা এখন 45,000 ছাড়িয়ে গেছে। মনের উপর খরার ঘা যেটি যুক্ত হয়েছে সেটি হলো আমাদের এখানে ড্যামারের যে চার্জ সেটি কিন্তু 4 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কাজে আমাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও আমরা কিন্তু 4 গুণ ড্যামারেজ দিচ্ছি। স্বাভাবিক সময়ে প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে গড়ে 1000-এর বেশি পণ্য বোঝাই কন্টেনার 19টি অফডকে ডেলিভারি হলো। এই সময় তা নেমে আসে মাত্র 400 থেকে 500-তে। এই অবস্থায় বন্দরের পণ্য নিয়ে আসা জাহাজের অবস্থানকালীন সময়ও বেড়ে যাচ্ছে। অফডকগামী যে 50 ধরনের কন্টেনার রয়েছে আমদানি পণ্য, এগুলোর একটা বিশাল ভলিউম কিন্তু চট্টগ্রাম বন্দরে জমেছে। কন্টেনারের ডেলিভারিটাও যেহেতু বন্ধ ছিল চট্টগ্রাম বন্দর থেকে, সুতরাং সর্বসাকুল্যে চট্টগ্রাম বন্দরের মধ্যে আমদানি পণ্যের একটা বিশাল জট তৈরি হয়েছে। কাজের গতি স্বাভাবিকতায় ফিরে যেতে আমাদের মনে হয় বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। ঈদের মধ্যে 10 দিন বন্ধ, এর মধ্যেও কন্টেইনার নামার ক্ষেত্রে অনেক জটিলতা সৃষ্টি হবে। বিজিএমই, বিকিএমই প্রত্যেকটা সেক্টরের ব্যবসায়ীরা করুণ পরিস্থিতি তাদের মধ্যে বিরাজমান। তারা এই কারণেও কিন্তু কন্টেইনার এই যে জট এবং কন্টেইনার তারা ক্লিয়ার করতে পারছে না। মূলত দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে গত 2 সপ্তাহ ধরে কলমবিরতি কর্মসূচি পালন করছিল শুল্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। আর তাতে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়। বিশেষ করে তৈরি পোশাক খাতের কাঁচামাল এই জটে আটকা পড়ে সবচেয়ে বেশি। আটকা পড়া কন্টেনারের উপর বন্দর কর্তৃপক্ষ 4 গুণ হারে শুল্ক আদায় করছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। প্রথমত আমাদের এই বন্দরের চার্জটা যাতে
মওকুফ করে এবং এই যে জটটা সৃষ্টি হয়েছে সেই জটটা ক্লিয়ার করার জন্য বন্দর প্রয়োজনে ইউজারদেরকে ইউজ করে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ক্লিয়ার করে দেবো এবং 7/24 যাতে ওপেন রাখে বন্দর ডেলিভারিটা। তবে পরিস্থিতি সামাল দিতে প্রতিদিন অন্তত 5,000 কন্টেনার ডেলিভারি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন্দর কর্তৃপক্ষ। কাস্টমসের কর্মবিরতি উদ্র হয়েছে, কাস্টমস পুরোপুরি কাজ করতেছে এবং আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, ইম্পোর্টার আছেন, তারাও আগের থেকে অনেক সোচ্চার হয়েছেন। অনুরোধ করব কনসাইনিদেরকে, ইম্পোর্টারদেরকে যাতে তাদের দ্রুত কন্টেইনার এবং কার্গো নিয়ে যায়, যাতে বন্দরের জট না হয়। বর্তমানে চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে 9টি এবং বহির্নোঙরে 17টি কন্টেইনারবাহী জাহাজের অবস্থান রয়েছে। নানা জটিলতায় ডেলিভারি ধীরগতির কারণে বন্দরের অভ্যন্তরে যেমন কন্টেইনার জট সৃষ্টি হচ্ছে, তেমনি ঘন্টার পর ঘন্টা রাস্তায় অলস দাঁড়িয়ে থাকছে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানগুলো। আর এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আর কদিন পরই হজ। বাংলাদেশ থেকে প্রতি বছরের মতো এবারও মুসল্লিরা সৌদি আরবে জড়ো হয়েছেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন হজ শুরুর আগেই হজের প্রশিক্ষণ অপরিহার্য। হজের আনুষ্ঠানিকতার বাকি আর কয়েকদিন। ইতোমধ্যেই যারা সৌদি আরবে অবস্থান করছেন তারা দেশ থেকে নিয়ে যাওয়া প্রশিক্ষণ অনলাইনে আবারও ঝালিয়ে নিতে পারেন, এমন পরামর্শ দিচ্ছেন আলেমরা। বিস্তারিত মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। সামর্থ্যবান মুসলমানের জন্য অত্যাবশ্যকীয় ইবাদত হজ। জীবনে অন্তত একবার হলেও বৃহৎ এই গণজমায়েতে শামিল হতে চান প্রত্যেক মুসলমান। ইসলাম ধর্ম অনুসারে যেসব মুসলমান আর্থিক ও শারীরিকভাবে সক্ষম তাদের উপর হজ ফরজ। পবিত্র কোরআনেও হজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে বহুবার বলা হয়েছে। তবে আল্লাহর দরবারে হজ কবুলের জন্য বেশ কিছু বিধিবিধান মেনে চলতে হয়। প্রথমবারের মতো যারা হজে যান তারা অনেকেই এসব বিধান জানেন না। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। তাই হজে যাওয়ার আগে এই সংক্রান্ত প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হজের প্রস্তুতি গ্রহণের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রুজ যাতিত তাকওয়া। তোমরা হজের প্রস্তুতি গ্রহণ করো। একজন হাজি যখন হজের মাসআলা জেনে তিনি হজে যাবেন তখন তার হজটা কমপ্লিট হবে, পরিপূর্ণ হবে। এই জন্য আমি মনে করি প্রত্যেকজন হাজির জন্য হজের ট্রেনিং গ্রহণ করা অত্যন্ত জরুরি এবং আবশ্যক। প্রশিক্ষণের মাধ্যমে মুসল্লি হজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আমলগুলো সঠিক জ্ঞান লাভ করতে পারবেন। অন্যথায় তার হজ কবুল হওয়া না হওয়ার বিষয়ে সন্দেহ থেকে যাবে। যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের উপর যেভাবে হজ ফরজ, প্রশিক্ষণটাও ফরজ। জ্ঞান অর্জন ছাড়া ফরজ ইবাদত আমি কিভাবে আদায় করব? প্রশিক্ষণ না থাকার কারণে ওনাদের তাওয়াফ হচ্ছে না, সাই হচ্ছে না, আরাফাতে কোন জায়গায় অবস্থান করবেন সেটা তার জানা থাকছে না, যে কারণে উনি ভাবছেন যে উনি হজ করে এসছেন কিন্তু ওনার হজটা হয়নি। এবছর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আরবি জিলহজ মাসের 8 তারিখ অর্থাৎ জুন মাসের 4 তারিখে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এদিন তাবুর শহর মিনা পরিণত হবে এক অপার্থিব নগরে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনে সরকারি খরচ কমানোর দায়িত্বে থাকা ইলন মাস্ক তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ট্রাম্পের অভিবাসন নীতির নতুন বিলের কড়া সমালোচনার একদিন পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। ইলন মাস্কের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। মার্কিন নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে দায়িত্ব গ্রহণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছায়াসঙ্গী হিসেবে দেখা যায় ধনকুবের ইলন মাস্ককে। ক্ষমতায় এসেই ট্রাম্প নিজ প্রশাসনের গুরুত্বপূর্ণ এক বিভাগে স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন মাস্ককে। মার্কিনে ধনকুবের দায়িত্ব পালন করেন ট্রাম্প প্রবর্তিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজিইতে, যার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয়ে কাটছাঁট আনা। স্থানীয় সময় বুধবার রাতে এক এক্স পোস্টের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের এই দায়িত্ব থেকে আকস্মিকভাবে সরে দাঁড়ান ইলন মাস্ক। ওই পোস্টে মাস্ক জানান তার নির্ধারিত সময় শেষ হয়েছে। বাজেট অপচয় রোধের সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পদত্যাগের ঠিক একদিন আগে মাস্কের বিগ বিউটিফুল বিল মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের অভিবাসন সংক্রান্ত নতুন বিল নিয়ে কড়া
কড়া সমালোচনা করেন তিনি। বলেন, ব্যয়বহুল এই বিল যা ডিওজি এর কাজকে ক্ষতিগ্রস্ত করছে। মাস্কের এই বক্তব্যের জবাবে ট্রাম্প বলেন, এই বিলের সব বিষয় নিয়ে তিনিও সন্তুষ্ট না, তবে কিছু অংশ নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। প্রযুক্তির জগৎ থেকে মার্কিন প্রশাসনে এসে মাস্ক ব্যতিক্রমধর্মী এক অধ্যায় তৈরি করেছিলেন। আর ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে করা মন্তব্য দিয়ে তিনি নিশ্চিত করলেন বিদায়টাও হবে স্মরণীয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন নাগরিকদের ডিজিটাল মত প্রকাশে হস্তক্ষেপকারীদের বিরুদ্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, মার্কিনদের সামাজিক মাধ্যমের পোস্ট নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বিদেশি রাষ্ট্রীয় কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হবে না। ট্রাম্প প্রশাসনের নতুন এই ভিসা নীতি নিয়ে শুরু হয়েছে আলোচনা। সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে কড়াকড়ি আরোপ করেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর সেন্সরশিপের অভিযোগও এনেছে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের ডিজিটাল মত প্রকাশে হস্তক্ষেপকারীদের বিরুদ্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। যেসব বিদেশি রাষ্ট্রীয় কর্মকর্তা মার্কিন নাগরিকদের সামাজিক মাধ্যমের পোস্ট নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন বা কন্টেন্ট মুছে ফেলতে বলেন, তাদের আর যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হবে না। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের কেউ সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করলেই তা যদি কোনো বিদেশি সরকারের পছন্দ না হয়, তাও তারা কোনো ব্যবস্থা নিতে পারবেন না। মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর ওপরও তারা সেন্সরশিপ চাপিয়ে দিতে পারবেন না। কোন কোন দেশের বিরুদ্ধে এই নতুন ভিসা নীতি কার্যকর হবে তা বিবৃতিতে নির্দিষ্ট করে কিছু জানাননি রুবিও। তবে অতীতে জার্মানি, ব্রাজিল ও যুক্তরাজ্যকে এই ধরনের সেন্সরশিপ চাপের জন্য সমালোচনা করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দফতরও ইউরোপকে সেন্সরশিপের ঘাঁটি হিসেবে চিহ্নিত করে মঙ্গলবার একটি নিবন্ধ প্রকাশ করেছে, যেখানে বলা হয় সেখানে গণতন্ত্রের নামে মত প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিষেধাজ্ঞা ডিজিটাল সেন্সরশিপ মোকাবিলায় এক কঠোর বার্তা। তবে এটি কতটা নীতিগত অবস্থান আর কতটা রাজনৈতিক তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। স্পেনের ক্যানারি দ্বীপে নৌকাডুবিতে 7 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার 180 জন অভিবাসন প্রত্যাশী নিয়ে ডুবে যায় নৌকাটি। নিহতদের মধ্যে রয়েছে 2 শিশু, 1 কিশোরী ও 4 নারী। অতিরিক্ত ভিড়ে ঠাসাঠাসি অবস্থায় থাকা নৌকাটি ডুবে যাওয়ার পরপরই রেড ক্রস ও উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার কাজে সহায়তা করেন স্থানীয় স্কুবা ডাইভ ক্লাবের সদস্যরাও। ঘটনাস্থলে একটি মেডিকেল হেলিকপ্টার পাঠানো হয়। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ডিসেম্বর থেকে জুনেই হবে ভোট। নিক্কেই সম্মেলনের প্রধান উপদেষ্টা। এশিয়ার পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতায় রূপান্তরের আহ্বান। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে দেশের শান্তিরক্ষীদের সম্মান জানাতে নানা আয়োজন। ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেটেও বিভিন্ন কর্মসূচি। এবং পাচারের অর্থ ফেরত আনার উদ্যোগ। বাজেটে থাকছে বিশেষ কর্মকৌশল। ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। সরকারের ভাবনা বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ রাখার পরামর্শ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।